দর্শক স্বাগত নিউজ 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। রাজশাহীর 6 উপজেলায় জমে উঠেছে চেয়ারম্যান পদে নির্বাচন। 10 মার্চ ভোটকে সামনে রেখে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। রাজশাহীর তানোর উপজেলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আশা করছি শুনতে পাচ্ছেন। একটু জানতে চাই নির্বাচন নিয়ে কি বলছেন প্রার্থীরা। টিপু, আমরা আছি রাজশাহীর তানোর উপজেলায়। আপনি যেমন বলছিলেন যে উত্তেজনা এখন কিন্তু একেবারে শেষের দিকে, কারণ 10 মার্চ ভোট গ্রহণ হবে। যদিও বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, ফলে কিন্তু নির্বাচনে উত্তাপ কিছুটা কম থাকলেও যেটি হয়েছে যে নিজ দলের প্রার্থীদের বিপক্ষে এবার প্রার্থীরা এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে উত্তেজনা কিন্তু চলছে। তবে আমরা যেখানে আছি রাজশাহীর তানোর উপজেলায়, সেখানে আওয়ামী লীগের প্রার্থীর সঙ্গে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী, যারা 14 দলের শরিক। তো এখানে আমরা দেখেছি যে প্রচারণা যেখানে শুরু করেছেন ওয়ার্কার্স পার্টির প্রার্থী যিনি শরীফুল ইসলাম, হাতুড়ি প্রতীক নিয়ে তিনি এই উপজেলায় ভোট করছেন, তিনি প্রচারণা চালাচ্ছেন। এছাড়া ভাইস চেয়ারম্যান যিনি আছেন আবু বাকার, তিনিও প্রচারণা করছেন। মূলত হাতুড়ি প্রতীকে এখানে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনই প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারাই এখানে একসঙ্গে প্রচারণা চালাচ্ছেন, তারা তাদের নিজেদের প্রতীকে ভোট চাচ্ছেন। মূলত এই উপজেলাটি অন্য কারণেও এখানে একটু উত্তেজনা বেশি বিরাজ করছে, কারণ আপনি কিছুদিন আগে দেখেছেন গণমাধ্যমে বারবারই করে এসেছে স্থানীয় সংসদ সদস্য দলীয় প্রার্থীর পক্ষে এখানে প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। এ নিয়ে কিন্তু পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে। পরবর্তীতে এই উত্তেজনাটি কিন্তু বহুদূর পর্যন্ত গড়িয়েছে। তা আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন ভোটের যে প্রচারণা সেটি কিন্তু চলছে। আমরা একটু কথা বলতে চাই, এখানে আছেন যিনি ওয়ার্কার্স পার্টির প্রার্থী শরীফুল ইসলাম, তার কাছে একটু জানতে চাই যে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন, আর প্রচার প্রচারণায় কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা। প্রচার প্রচারণার কথা আজকে এখনই বলছি আমি। আমার অন্তপক্ষে কয়েকশো মানে প্রায় 1000 মোটরসাইকেল নিয়ে আমরা র্যালিতে বাড়িয়েছি। ইতিমধ্যে খবর আসছে তারা আমাদেরকে এই মুহূর্তে বেশি না 5-10টা গাড়ি নিয়ে হঠাৎ করে আক্রমণ করবে। আক্রমণ করলে একটা গন্ডগোল সৃষ্টি হবে। এই গন্ডগোলের জন্য আমাদের রেলটা ভঙ্গ হবে, এই পরিকল্পনা তারা ইতিমধ্যে এঁকেছে এবং দেখলাম কয়েকটি গাড়ি গেল। একটি বিষয় যেটি আপনি বলছিলেন যে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে র্যালি করবেন, তো সেটি তো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ। আমাদের শিখিয়েছে তো আমাদের মাননীয় সংসদ, উনি প্রায় কয়েকশো মোটরসাইকেল নিয়ে বেরিয়েছিলেন এবং তারা এখনও বেরাচ্ছেন। যদি তাদেরটা ভঙ্গ না হয় তাহলে তো আমাদেরটা কেমন হলো। তবে যদি তারা না আচরণ ভঙ্গ যদি তারা শুরু না করতো তাহলে আমরা এটা হয়তো করতাম না। আমরা একটু জানতে চাই যে আপনারা নির্বাচন কমিশনারের কাছে অভিযোগ করেছিলেন যে এখানে যারা প্রেসাইডিং অফিসার আছে তারা একটি দলের পক্ষে কাজ করছে, সেই অভিযোগটি কি এখনো আছে নাকি পরিবেশ চেঞ্জ হয়েছে? এখনো গতকালকে পর্যন্ত মিটিং হয়েছে। এ যাবৎ মাননীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী 5টি মিটিং করেছেন, শুধু প্রিজাইডিংদের দিয়ে ভোট কারচুপি করার জন্য ইতিমধ্যে 5টি মিটিং করেছেন। গতকালকে সমাজসেবা অফিসার তানোর, উনি গতকালকে যে কোনো গোল টেবিলে বলেছেন এমপি সাহেব যদি আসতে নাও পারে কোনো সমস্যা নাই, আমাদেরকে সব দিক নির্দেশনা দিয়েছেন এবং রাত্রি 1টার পর আমরা প্রত্যেকটা সেন্টারে 1000 ভোট আমরা কেটে রাখবো, তাহলে আমাদের প্রার্থীকে আমরা বিজয় করতে পারবো। এমনি আপনি জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? এখানে আমার মনে হয় গণজোয়ার এইভাবে যাচ্ছে। আমি যদি মাত্র 2টি মোটরসাইকেল নিয়ে বাড়াচ্ছি, সেখানে দেখছি যে আমার পিছনে আমি না দেখতেই শত শত মোটরসাইকেল বহর চলে আসছে। আমি এদের রোধ করতে পারছি না। আমার যে জনপ্রিয়তা দেখছি, আমি 85% থেকে 90% ভোট পাবো যদি ফেয়ার নির্বাচন আমরা করতে পারি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যেখানে ফেয়ার নির্বাচন হবেন এবং সরকার পক্ষ থেকে বলছেন ফেয়ার নির্বাচন হবে। যদি ফেয়ার 14 দলের মুখপাত্র নাসিম ভাইও বলেছেন, সেই প্রেক্ষিতে যদি আমরা ফেয়ার নির্বাচন করতে পারি বা করাতে পারি তাহলে 85 থেকে 90% ভোট পাবো বলে শতভাগ বিশ্বাসী আমি। ধন্যবাদ আপনাকে। আসিফ, আপনি শুনছিলেন যে ওয়ার্কার্স পার্টির প্রার্থী তিনি যেমনটি বলছিলেন যে ভোট যদি সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং ভোটাররা যদি ভোট দিতে পারেন তাহলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। আমরা একটু দেখে নিই যে এখানে আরও একজন প্রার্থী আছেন আবু বাকার, যিনি হচ্ছেন ওয়ার্কার্স পার্টির ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমরা তার কাছ থেকেও একটু জানতে চাই। সাধারণত চেয়ারম্যান প্রার্থীরাই প্রচারণায় এগিয়ে থাকেন, ভাইস চেয়ারম্যানরাও এখানে পিছিয়ে নেই। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনের যে পরিবেশ এখন পর্যন্ত আমার কাছে খুব একটা ভালো মনে হচ্ছে না, কারণ আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছি, সেখানে আমাদের যে সমস্ত কর্মীগুলো আছে তারা অনেক বাধার সম্মুখীন হচ্ছে। কারণ আমাদের যে সমস্ত কলমা, আপনার চান্দুরিয়া, কামারগাঁও অনেক পোস্টার, আমাদের দলীয় যে হাতুড়ি প্রতীক মনোনয়ন পেয়েছে সেই পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে এবং কিছু কিছু এলাকায় আমাদের পোস্টার পুড়িয়ে ফেলা হচ্ছে।
তো আমরা প্রতিনিয়ত পোস্টার মারছি, আমরা কারোর সাথে সংঘাত চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা লেভেল প্লেয়িং সুন্দর একটা মাঠ, যে মাঠে স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা ভোট প্রয়োগ করবে এবং আমরা সেই ভোটের প্রয়োগের মধ্য দিয়ে আগামীতে ইনশাল্লাহ তানোরকে আমরা একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারার জন্য সকলের সহযোগিতা চেয়ে আমি মনে করি যে এই সহযোগিতার মধ্য দিয়ে এই তানোর একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। তানোর যে ধন্যবাদ আপনাকে। আসিফ, আপনি শুনছিলেন যে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু বকর, তিনিও বলছিলেন যে পরিবেশ এখন পর্যন্ত আছে, তিনি তাতে সন্তুষ্ট নাই, তবে এই পরিবেশটি যাতে আরও উন্নতি ঘটে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে প্রত্যাশা তিনি রাখছিলেন। আপনার মাধ্যমে একটি তথ্য দিই, তানোর উপজেলায় 1,45,000-এর কিছু বেশি ভোটার আছে। এখানে ইউনিয়ন আছে 7টি এবং পৌরসভা আছে 2টি, যেটিতে ভোট গ্রহণ করা হবে আগামী 10 মার্চ। তো আসিফ, এই ছিল রাজশাহীর তানোর থেকে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সর্বশেষ খবর আমার কাছে। আসিফ, অসংখ্য ধন্যবাদ কাজী সাহেদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী কাজী সাহেদ যুক্ত ছিলেন রাজশাহীর তানোর থেকে, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার সবশেষ খোঁজ খবর জানাচ্ছিলেন তিনি। 1999 সালে যশোরে উদীচীর দ্বাদশ সম্মেলনে ভয়ঙ্কর বোমা হামলায় নিহত হন 10 জন। সেই ঘটনায় চিরতরে পঙ্গুত্ব বরণ করেন আরও বেশ কয়েকজন। দুঃসহ সেই স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন ওই ঘটনায় আহত অনেকেই। 20 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি এই ঘটনার বিচার। এ নিয়ে বাড়ছে ক্ষোভ। বিস্তারিত জানাতে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, সেদিনের সেই ঘটনায় আহতরা কি বলছেন, আর বিচার না হওয়ায় তারা কতটা ক্ষুব্ধ? ধন্যবাদ আসিফ। আমি এখন দাঁড়িয়ে আছি যশোর টাউন হল মাঠে, যে মাঠে 1999 সালে 6 মার্চ কিন্তু বোমা হামলায় নিহত হয়েছিল 10 জন, আহত হয়েছিলেন 250 শতাধিক মানুষের উপরে। তো আমি এই বিষয়ে এখন কথা বলতে চাই। সেই ঘটনায় যে আহত হয়েছিল পাহারা একজন যুবক সংস্কৃতি কর্মী সুকান্ত দাসের সাথে, আপনার কাছে জানতে চাই আসলে সেদিন কি ঘটেছিল। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি 1999 সালের 6 মার্চ ঠিক এই মাঠে, এই জায়গাতেই আমাদের তৈরিকৃত মঞ্চে আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর দাদার জাতীয় সম্মেলন চলছিল 4, 5 এবং 6 মার্চ। 6 মার্চ ছিল শেষ দিন, যখন আমরা আমাদের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুরা চলে যাচ্ছিল, তাদেরকে আমরা বিদায় জানিয়ে সবে মাঠে এসে আমরা যখন স্থানীয় দর্শকদের গান শোনাচ্ছিল কুষ্টিয়ার বাউলেরা, ঠিক সেই সময় যখন সারা মাঠ হাজার হাজার দর্শকের সমাগম ছিল, তখনই রাত 1:10 জঙ্গিদের গ্রেনেড হামলা, প্রথম বোমা হামলা যেটা হয় সেটা রাত 1:10 হয় এবং সাথে সাথেই আমরা দেখি যে আশেপাশে মানুষের হাত পা ছড়িয়ে ছিটে থাকে, চারিদিকে শুধু রক্ত আর ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাই আমরা। পরবর্তীতে যখন এখান থেকে আমরা হসপিটালে যাই, তখনও আমরা দেখি যে হসপিটালে মানুষের রক্তের স্রোতে আর গগনবিদারী চিৎকারে চারিদিকটা একটা আতঙ্কময় পরিবেশ বিরাজ করছিল। তো সেই ঘটনার পরে আমরা দেখেছি যে যশোর শহরে প্রতিবাদ এমন পর্যায়ে হয়েছিল যে এখানকে যারা ফুল বিক্রেতা তারা তাদের ফুল বিক্রি করা বন্ধ করে দিয়ে কালো ব্যানারটা নিয়ে প্রতিবাদ জানিয়েছিল। কিন্তু ঘটনার 20 বছর পরেও দেখছি যে উদীচী হত্যাকাণ্ডের মতো এরকম একটি জঘন্য ঘটনার আজও কোনো বিচার কার্য সম্পন্ন হয়নি। ইভেন আমরা যদি দেখি যে এখন উদীচী হত্যা মামলাটা একটা ধামাচাপা অবস্থায় আছে, আদৌ এটা আলোর মুখ দেখবে কিনা আমরা সংশয়ী। আমরা চাই যে এই বর্বর ঘটনার অতিলম্বে একটি সুষ্ঠু তদন্ত হোক এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। এই ঘটনা যখন ঘটেছিল তখনও স্বাধীনতার সপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং আমরা এখন দেখছি যে পরপর 3 টার্ম এই একই সরকার ক্ষমতায় আছে। সো আমাদের অনেক বেশি প্রত্যাশা যে এই সরকারই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আমি আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, যে নিহত তপন তার বোনের কাছে, আপনার কাছে জানতে চাই, আপনাদের তো সরকার একটু সহযোগিতা করছিল, এখন কি পর্যায়ে আছে? আসলে 1999 সালে আমাদের কোনো বাসস্থান ছিল না, সরকার সেটা যে আনতে পেরে আমাদেরকে একটা বাসস্থানের ব্যবস্থা করে। আমরা 99 সাল থেকে 18 সাল পর্যন্ত ওখানে ছিলাম। 18 সালের ফেব্রুয়ারি মাসে মানে বাড়িটা এত জরাজীর্ণ অবস্থায় ছিল যে সেখানে বসবাসের অনুপযোগী ছিল। যখন তখন যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো এবং কন্ডেম সেল ঘোষণা হয়েছিল। তারপরে আমরা ফেব্রুয়ারি মাসে বাসা ভাড়া নিয়ে ওখানে যাই হোক কিছু একটা করার জন্য প্রশাসন, আমরা যখন ওখানে বাসা তৈরির জন্য প্রস্তুত হচ্ছি তখন প্রশাসন আমাদেরকে বাধা প্রয়োগ করে এবং সেখানে আমাদেরকে আমাদের বাসস্থান করতে দিতে বাধা প্রয়োগ করছে। আমরা সেখানে এখন বসবাস তো করতেই পারছি না, মানে সেখানে এখন নিয়মিত মদের আড্ডা হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ঘটনার 20 বছর পেয়ে গেল, হত্যাকাণ্ডের এখনো বিচার হয়নি, এর আপনি তো উদীচী যশোরের সাধারণ সম্পাদক, আপনার প্রতিক্রিয়া কি? আসলে
এ কথা বলতে হয় যে এই হত্যাকাণ্ডের বাদী ছিল, এই মামলার বাদী ছিল কিন্তু রাষ্ট্রপক্ষ। যেহেতু রাষ্ট্রপক্ষ এই মামলার বাদী, অতএব রাষ্ট্রেরই উচিত ছিল যে এই মামলার বিচার করা। আমরা সাংস্কৃতিক কর্মী, আমরা যা হারিয়েছি হয়তো আর ফিরে পাবো না, কিন্তু আমরা এই মামলা এবং এই বিচার কার্য যাতে ত্বরান্বিত হয়, আমরা একাধিকবার আমরা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে এবং সব জায়গায় আমরা কথা বলার চেষ্টা করেছি যে তারা যাতে এই হত্যাকাণ্ডের বিচার করে। 1999 সালে যশোরে যে হত্যাকাণ্ডটি ঘটে, উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলন সেবার ঢাকার বাইরে প্রথম কোনো জেলা শহরে অনুষ্ঠিত হয়। আপনারা জানেন যে গত 20 বছর ধরে এই মামলার আসলে কোনো অগ্রগতি নাই। রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা থাকতো তাদের, তাহলে তারা এর সুষ্ঠু তদন্ত করত এবং এর বিচার কার্যকে ত্বরান্বিত করতে পারত। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে 20 বছরেও কিন্তু এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। তো সব মিলে এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ রিপন হোসেন, যশোর থেকে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ লাইভের সময় হলো একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকবে। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন নিউজ 24-এর নিয়মিত আয়োজন বাংলাদেশ লাইভ। নানা সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে টাঙ্গাইল সদর হাসপাতালের। বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, এই হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে কি বলছেন ভুক্তভোগীরা? ধন্যবাদ আসিফ, আপনি যেমনটি বলছিলেন, আমি আসলে এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল জেনারেল হাসপাতাল। এটি হচ্ছে 12টি উপজেলার একটিমাত্র হাসপাতাল। 40 লক্ষ মানুষের এখানে সেবা নিতে আসে। আসলে আমি সকালে এসে এখানে সরজমিনে খোঁজ নিয়েছি। আসলে আমি তাদের কাছ থেকে, রোগীদের কাছ থেকে বিভিন্ন অভিযোগও পেয়েছি এবং এখানে যে ডাক্তার রয়েছে, আসলে মূলত যে 57 জন ডাক্তার থাকার কথা সেখানে রয়েছে 37 জন এবং 15 জন এখানে পোস্ট খালি রয়েছে। আমরা আরও যারা এখানে রুগী এসেছে তাদের সাথে আমরা আসলে কথা বলেছি এখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে, আসলে তারা কেমন এখানে সেবা পাচ্ছেন। আসলে এখানে যে 250 যে শয্য বিশিষ্ট মানে হাসপাতালটি গড়ে উঠেছে, কিন্তু মূলত প্রতিদিন 1500 থেকে 1600 রুগী এখানে আসেন এবং যে 250 যে বেড রয়েছে আসলে সেখানে মূলত 600-র উপরে কিন্তু রুগী ভর্তি রয়েছে। আমরা আসলে কয়েকটি রুগীর সাথে কথা বলবো। আসলে আপনি তো সেবা নিতে এসেছেন, আপনি কি ধরনের আসলে ভোগান্তির মধ্যে এখানে পড়ছেন? আসলে এখানে আসলে ডাক্তাররা ঠিক মতো করে না, বসে না। এখানে অনেক সময় আমরা আসার পরে বলে যে 11:30 বা 12টায় বসবে, সেখানে ডাক্তার বসতে বসতে সোয়া একটার মতো বেজে যায়। আর রোগীদের এতটাই চাপ যে এখানে সামলানো কঠিন। আপনার অনেক সময় রোগী ভর্তি করলে বেশিরভাগ ক্ষেত্রে সিট পাওয়া যায় না, বেডের নিচে থাকতে হয় 2-4 দিন। আর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও নানা ভোগান্তি পোহাতে হয়। আপনার অতিরিক্ত ফি আদায়ের মতো অভিযোগ আছে এখানে। আরো অনেক সমস্যা আছে। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের কাছে শুনবো যে আসলে আপনি তো এখানে এসেছেন, আসলে কি ধরনের আপনি সেবা কেমন পাচ্ছেন? সেবা বলতে যে সমস্ত রুগী আমরা আসি, রুগীর তুলনায় ডাক্তারের পরিমাণ যথেষ্ট কম। আমরা যদি কোনো রুগী দেখাই তাতে দেখা যায় যে 2 মিনিট 1 মিনিট সময় দেয়, তাতে রুগীর বলার সুবিধাই থাকে না। এটাই সমস্যা। আর যে সমস্ত রুগী আমরা ভর্তি করি তাদের বেড দেওয়ার কোনো পরিবেশ নাই এখানে। গরিব দুঃখী মানুষের যে বেড দিব তা নাই। তারপরে ভর্তি করার পরে একটা সামান্য একটু ট্রিটমেন্ট দিয়ে হেরে এই যে ডাক্তার বা নার্স হারিয়ে যায়, এরপরে পরবর্তী সময় কখন আসবে কি করবে এটা খোঁজ করেই পাওয়া যায় না। কিছু বললেই কয় আসবো 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 করে দিনের পর দিন যাইতে থাকে,
রুগীর মতো রুগী দুর্বল হয়ে থাকে। এমন এক সময় দেখা যায় রুগী কত মারাও যায়, আবার কত দেখা যায় 2-1 দিন অপেক্ষা করে অন্যদিকে চলে যায়, এরকম অভিযোগ আছে। তো এখানে যদি ডাক্তার পর্যাপ্ত দেওয়া হয় বা অন্য আরো কিছু আনুষঙ্গিক বেডগুলো আরো পর্যাপ্ত দেওয়া হয়, হয়তো বা রুগীগুলা সেবা পাবে। যে আসিফ, আসলে আপনি শুনছিলেন যে এখানকার সার্বিক যে পরিস্থিতি, এবং আমরা আরো এখানে সরজমিনে এবং আমরা এখানে আরো দেখতে পেরেছি যে বাথরুমগুলো রয়েছে সেগুলো কিন্তু এক ধরনের যে বাথরুম রয়েছে সেগুলো যাওয়ার মতন আসলে পরিবেশ নেই। তারাও আমাদেরকে অভিযোগ, আমরা আরো কয়েকজনের কাছে শুনবো যে তারা কি বলছেন। আসলে এই আপনি তো সেবা নিতে আসছেন, আসলে কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন এই হাসপাতালে? না, হসপিটালে সুস্থ পরিবেশ কোথাও নেই। হসপিটালে দুর্নীতির অভাব নেই, দালাল চক্র, পুলিশ ওইরকম প্রশাসন নিচ্ছে না। বর্তমান যে পরিচালক আছে উনিও তৎপরতা অতটা করছে না। সাধারণ মানুষের ভোগান্তি বেশিটা। কি কি ধরনের ভোগান্তি আপনি ফেস করছেন? এই তো সিরিয়াল নিয়ে মেনটেন করতে ঝামেলা হচ্ছে, তারপরে টিকিটে এখানে ভিড় হচ্ছে, অনেক চাপ, এই ধরনের অনেক ঝামেলা হচ্ছে। আসিফ, আপনি শুনছিলেন যে আসলে এখানকার যারা রোগী সেবা নিতে এসেছে তাদের কাছ থেকে অনেক ধরনের আমরা আসলে অভিযোগ পেয়েছি, যারা অনেক ধরনের অভিযোগ করেছে এবং তারা চাচ্ছে যেন অতি দ্রুত এই হাসপাতালটি যেন সঠিকভাবে পরিচালিত হয়। আসিফ, এই ছিল আমার কাছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে সর্বশেষ সংবাদ। আসিফ। আতিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সহকর্মী আতিক যুক্ত ছিলেন টাঙ্গাইল থেকে। আর এই ছিল বাংলাদেশ লাইভের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।